1997 থেকে 2022 দীর্ঘ 25 বছর। এক কথায় 25 বছর বললে যেরকম মনে হয় আসলে 25 বছর সেরকম নয়। 25 বছর অনেক বড় সময়। বাংলাদেশের বয়স যখন 50 তখন একটি বেসরকারি টেলিভিশনের বয়স 25, এটি আসলেই একটি বড় ঘটনা সেই টেলিভিশনের জন্য এবং বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমি বলছি এটিএন বাংলার কথা। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন। 1997 সালে যখন এই টেলিভিশনটি যাত্রা শুরু করেছিল হাঁটি হাঁটি পা পা করে, তখন কে ভেবেছিল যে 25 বছর পরে সদর্পে সগর্বে এই প্রতিষ্ঠানটি রজত জয়ন্তী পালন করবে বাংলাদেশে? হয়তো অনেকেই ভাবেননি, অনেকে অকল্পনীয় ভেবেছেন, অনেকে অসম্ভব ভেবেছেন। কিন্তু সেই অকল্পনীয় ঘটনাকে সত্য পরিণত করে এটিএন বাংলা আজ দাঁড়িয়েছে মাথা উঁচু করে মহিরুহের মতন, এবং বাংলাদেশের স্যাটেলাইট জগতে, বাংলাদেশের টেলিভিশন জগতে সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজ এটিএন বাংলা। এই দীর্ঘ 25 বছরে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। 25 বছরে আমরা বারবার বলছি 25 বছর রজত জয়ন্তীর কথা, কিন্তু আসলে 25 বছর শুধু 25 বছর তো নয়, প্রত্যেকটা দিনই ছিল আমাদের জন্য, এটিএন বাংলার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। শুরুর দিন থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিদিন দেশের আনাচে কানাচে যেখানে যে ঘটনা ঘটছে সব খবর আমরা তুলে আনছি এটিএন বাংলার পর্দায়। আমাদের দর্শকদের জন্য, আমাদের সাধারণ মানুষের বিনোদনের জন্য তুলে আনছি নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, সিনেমা, বিতর্ক থেকে শুরু করে যত রকম আয়োজন একটা টেলিভিশনের পর্দায় থাকা সম্ভব সবই আমরা তুলে এনেছি আমাদের দর্শকদের জন্য। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকের এই রজত জয়ন্তীর দিনে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয় মামুন। যে আয়োজন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তার নাম 25-এর প্রাপ্তি। এই 25 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এখানে আসতে আমাদেরকে যেমন কঠিন সময় পার হতে হয়েছে, তেমনি রয়েছে আমাদের অনেক অর্জন, অনেক সম্মান, অনেক ভালোবাসা এবং অনেক প্রাপ্তি। সেই প্রাপ্তির গল্প শোনানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন। প্রথম বছরের কথাই ধরা যাক, 1997 সাল। 15ই জুলাই প্রথম সম্প্রচার শুরু হলো। তখন মাত্র 1 ঘন্টার চাঙ্ক নিয়ে শুরু হলো এটিএন বাংলার সম্প্রচার, এবং তখন কিন্তু বাংলাদেশের কোনো জায়গার থেকে কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ সরকারি বিটিভি ছাড়া অন্য কোনো প্রাইভেট সেক্টরের টেলিভিশন চলবে এটি কারো কল্পনাতেও ছিল না। এটিএন বাংলার স্বপ্নদ্রষ্টা আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তখন কি ভেবেছিলেন আমি জানি না। তিনি হয়তো নিজেই সেই কথা বারবার বলেছেন, আবারও হয়তো বলবেন কখনো, কিন্তু তার মাথায় এরকম একটা চিন্তা এলো যে বাংলাদেশের থেকেও একটা স্যাটেলাইট টেলিভিশন হতে পারে। সেই রকম সময় বাংলাদেশের মতো একটি দেশে প্রাইভেট টেলিভিশন করা এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। সেই অকল্পনীয় অসম্ভব ব্যাপারকে সম্ভব করেছিলেন ডক্টর মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা। কিন্তু কিভাবে তখন সেই সম্প্রচার হতো? তখন এই বাংলাদেশে ঢাকা শহরের স্টুডিওতে ছোট্ট একটা জায়গায় অনুষ্ঠান রেকর্ড করা হতো। রেকর্ড করে সেই অনুষ্ঠান পাঠানো হতো থাইল্যান্ডের থাইকমের মাধ্যমে, থাইল্যান্ড থেকে সেটি প্রচারিত হতো। এবং তখন কিন্তু আজকের মতো ইন্টারনেটের যুগ ছিল না, এরকম ওয়াইফাইয়ের যুগ ছিল না যে চাইলেই আমরা একটা ভিডিও সেকেন্ডের মধ্যে আমেরিকায় পাঠিয়ে দিতে পারছি, তা না। এখানে ক্যাসেটে রেকর্ড করে সেই ক্যাসেট প্লেনে করে পাঠানো হতো থাইল্যান্ডে, এবং আজকের অনুষ্ঠান কালকে কখনো কখনো 2 দিন পরেও সেটি প্রচারিত হতো। এরকম ছিল এটিএন বাংলার শুরুর গল্প। 1997-এর পরে 1998, 1 বছরের অভিজ্ঞতা এটিএন বাংলার, এবং তখনও কিন্তু ওই থাইল্যান্ড থেকেই সম্প্রচার হচ্ছে। কিন্তু ততদিনে এটিএন বাংলা অর্থাৎ আমরা, তখন যারা এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর মাহফুজুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে, তারা ধীরে ধীরে শিখতে শুরু করেছেন কিভাবে একটি স্যাটেলাইট টেলিভিশন চালাতে হয়। অর্থাৎ সেই যে বলেছিলাম শুরুতে 1 ঘন্টার চাঙ্ক শুরু হলো, তারপরে সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রথমে 4 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপরে 8 ঘন্টা, এরকম করতে করতে একটা লুপ তৈরি হলো। একটা 6 ঘন্টার বা 8 ঘন্টার অনুষ্ঠান তৈরি করা হয়, এবং সেটি ধরেন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যেটি চলছে, আবার সেটি পরবর্তী 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এরকম করে প্রথমে 4 বার, তারপর 3 বার, এরকম করে করে মোটামুটি 24 ঘন্টার সম্প্রচারে চলে আসলো এটিএন বাংলা 1998 সালেই। এবং আরেকটা নতুন জিনিস যুক্ত হলো, সেটি হচ্ছে যে শুক্রবার দিন জুম্মার নামাজের সময়কে কেন্দ্র করে ইসলামী অনুষ্ঠানের প্রচারণার শুরু হলো
এটিএন বাংলায়। এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশের ইতিহাসেও, বাংলাদেশের অবশ্যই বেসরকারি টেলিভিশনের ইতিহাসে ইসলামী অনুষ্ঠান প্রচার শুরু হলো। এবং আজকে আপনারা জানেন যে এটিএন বাংলা শুধুমাত্র সংবাদ বা বিনোদনমূলক অনুষ্ঠানই প্রচার করছে না, রমজান মাস থেকে শুরু করে সারা বছরই যে কোনো ধর্মীয় উৎসবে আয়োজনে এটিএন বাংলা সব মানুষের সঙ্গে থাকে। এবং ইসলাম ধর্মের যে কোনো আয়োজনে আমরা কিন্তু আমাদের সকল আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে থাকি। এবং আমাদের নানা রকম ইসলামী একটি বিভাগ আছে এবং সেখান থেকে নানা রকম অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এবং একই সঙ্গে বলে রাখা দরকার যে শুধুমাত্র ইসলামী অনুষ্ঠান প্রচার করেই আমরা যে থেমে থাকছি তা কিন্তু নয়, অন্যান্য ধর্মীয় যারা জনগোষ্ঠী রয়েছেন বাংলাদেশে তাদের জন্যও আমরা যথাসময়ে সকল ধরনের অনুষ্ঠান প্রচার করে থাকি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন দুর্গা পূজা বা অন্যান্য পূজা উপলক্ষে অনুষ্ঠান প্রচার করা হয়, বৌদ্ধ ধর্মীয় অবলম্বীদের জন্য বুদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা এসব অনুষ্ঠান প্রচার করা হয়। তেমনি খ্রিস্টানদের জন্য বড়দিন বা অন্যান্য যেসব ইস্টার সানডে বা অন্যান্য অনুষ্ঠান আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মের অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু পরবর্তীকালে এটিএন বাংলা একটি অসাম্প্রদায়িক টেলিভিশন হিসেবে সকল ধর্মের মানুষের মত প্রকাশের অধিকার যেমন আছে, ধর্মীয় স্বাধীনতা প্রকাশের অধিকার আছে, ধর্ম চর্চারও অধিকার আছে, এবং সেই দিকে সম্মান রেখে এটিএন বাংলা মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে বলে সকল ধর্মের মানুষের জন্যই অনুষ্ঠান প্রচার করে আসছে এটিএন বাংলা। এবং সেটি শুরু হয় আসলে 1998 সাল থেকে। শুরু হয়েছিল এটিএন বাংলার 1997 সালে। তখন যেটি বললাম যে একেবারেই অ্যানালগ পদ্ধতি, বেটা টেপ, তখন ডিজিটাল ফরম্যাটও ছিল না। 1999 সালে 2 বছরের মাথায় এসে এটিএন বাংলা প্রথম ডিজিটালে রূপান্তরিত হয়। মে মাস 1999 এটিএন বাংলা অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয়। এই বছর শুরু হয় শিক্ষা উন্নয়নমূলক বিশেষ আয়োজন, দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, দর্শকদের নিয়ে নিয়মিত আয়োজন, মিনি ম্যাগাজিন, বয়সভিত্তিক রিয়েলিটি শো, মেগা ধারাবাহিক নাটক, শিশুদের ম্যাগাজিন, নানান রঙের অনুষ্ঠানমালা, যার ধারাবাহিকতা এখনো বিদ্যমান। কাজের বন্ধুরা তোমাদের হয়ে গেছে না? তাড়াতাড়ি করে সঞ্চরী লিখো। বাংলা ছবির জনপ্রিয় গান নিয়ে থাকছে লেটেস্ট আপডেট জানবেন ফ্ল্যাশব্যাক সেগমেন্টে। দেখেন, জমি জমা নিয়ে বিরোধ থাকলে কি ভাতিজাকে খুন করে গুম করে ফেলবে? বিশ্বাস, ইবাদত। এবারে বিস্তারিত। করোনার প্রভাব পড়েছে ভাসমান শিশুদের উপর। চার দেয়ালে মাঝখানে 1999 পরে 2000 সাল। মিলেনিয়াম 2000 বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি প্রচার প্রসারে এক নব দিগন্ত উন্মোচিত করল এটিএন বাংলা তার ইউরোপ সম্প্রচারের মাধ্যমে। ইউরোপ সম্প্রচারের লক্ষ্য নিয়ে এটিএন বাংলা আয়োজন করল একাধিকবার একাধিক দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। সঙ্গী হলেন এদেশের এক ঝাঁক জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই বছরই সুদূর জার্মানির বার্লিন শহর হতে ইউরোপের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ভাষার অনুষ্ঠান পৌঁছে দেয় সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা। 2001 সাল এটিএন বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ এই বছরই প্রথম সংবাদ প্রচার শুরু করে এটিএন বাংলা। 16 আগস্ট 2001 সালে এটিএন বাংলায় শুরু হয় বাংলা সংবাদ সম্প্রচার। সুদূর থাইল্যান্ডের শিন স্যাটেলাইটের স্টুডিও থেকে প্রতিদিন প্রতিটি সংবাদ দর্শককে পৌঁছে দেয়া হতো সঠিক সময়ে সঠিকভাবে, দর্শকদের জন্য গ্রহণযোগ্য করে। আগামীকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হচ্ছে বাংলাদেশ ইসি যৌথ কমিশনের বৈঠক। গণতন্ত্রের প্রতি বাঙালির মুক্তি সংগ্রামে প্রামাণ্য দলিল ভিত্তিক তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি নাগরিক যারা বাংলাদেশে আছেন তারাও এটিএন বাংলা সংবাদ সম্পর্কে জানতে চায়, এবং তারা তো বাংলা বোঝেন না, সে কারণে
তখন থেকে এটিএন বাংলা সিদ্ধান্ত নিল যে আমরা ইংরেজি বুলেটিনও শুরু করব। 1 অক্টোবর 2002 সাল শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ফলে এটিএন বাংলার সংবাদ হয়ে ওঠে দেশের সব ধরনের খবরের পীঠস্থান। একই বছর ইরাক যুদ্ধের বিশেষ বুলেটিন শুরু হয়, আর এই বুলেটিন প্রচারের মাধ্যমে সংবাদটি রূপ নেয় প্রতি ঘন্টার সংবাদে। সংবাদের বেলায় আমরা সবসময় অগ্রগণী ভূমিকা পালন করে এসেছি। তার ভিতরে কতগুলি বিশেষ সংবাদ আমরা পরিবেশন করেছিলাম। যেমন ইরাক যুদ্ধের সময় আমাদের নিজস্ব প্রতিনিধি যুদ্ধক্ষেত্রে যে সরাসরি সংবাদ পরিবেশন করেছিল। শুধু তাই না, আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখছেন যে মগবাজার রেল স্টেশনের একটি ট্রেন দুর্ঘটনা, যেটি দেখলে মনে হয় যে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা আমরা তুলে ধরেছি, বা মনে হচ্ছিল যে কোনো একটি সত্যিকারের সিনেমার শুটিংয়ের মতন মনে হচ্ছিল, কিন্তু আসলে তাই না। আমাদের দক্ষ ক্যামেরাম্যান এবং সাংবাদিকরা সবসময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এই ঘোরাঘুরির মাঝে হঠাৎ করে এই দৃশ্যটি তারা ধারণ করতে পেরেছিল। লাইনে ধরে থাকো, লাইনে ধরে থাকো, লাইনে ধরে থাকো, লাইনে 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 লাইনে। 2003 সাল এটিএন বাংলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বছর। 2003 সালে এটিএন বাংলার প্রতিটি বিভাগে এক ঝাঁক নতুন ও প্রতিভাময় সৃষ্টিশীল মানুষের সংযোগ ঘটিয়ে এটিএন বাংলা দেশ সেরা সংস্কৃতি জগতের মানুষদের কর্মস্থলে পরিণত হয়। এটিএন বাংলার অনেক অর্জন, অনেক পাওয়া, অনেক ভালোবাসা মানুষের এবং অনেক পুরস্কার, কিন্তু যেই পুরস্কারটি এটিএন বাংলার আকাশে সবচেয়ে উজ্জ্বল সূর্যের মতো জ্বলজ্বল করে তার নাম এমি অ্যাওয়ার্ড। 22 নভেম্বর 2004 সাল ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন করে ছোটদের তৈরি আমরাও পারি তথ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে এটিএন বাংলা। Bangladesh, AMT Bangla, Amora Body. The winner is Multimedia Production. এছাড়াও একই বছর এটিএন বাংলা দুই বাংলার কলাকুশলীদের অংশগ্রহণে কলা মিউজিক অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার করে সুদূর আমেরিকা থেকে। দিন চলে যায়, একে একে বছর চলে যায়, 2004-এর পরে 2005, এবং এবছরও আমরা নতুন কিছু না কিছু করার চেষ্টা করেছিলাম, এবং তারই ফলশ্রুতিতে শাপলা শালুক নবীন বরণ নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, শিশু কিশোরদের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, এবং সারা বাংলাদেশে সেই প্রতিযোগিতায় শিশু কিশোররা অংশ নিয়েছিল, এবং সেখান থেকে আমরা তুলে এনেছিলাম অনেক নতুন প্রতিভা, নবীন প্রতিভাকে, যারা পরবর্তীকালে তাদের ক্যারিয়ারে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এবং সেই সময় আরেকটি প্রতিযোগিতা হয়েছিল এটিএন বাংলা তারকাদের তারকা, এবং সেখান থেকেও কিন্তু আমরা নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নানা রকম শিল্পীদেরকে তুলে এনেছিলাম, এবং সেটিও বাংলাদেশে একটি বিরাট রিয়েলিটি শো। এখন যদিও অনেক ধরনের রিয়েলিটি শো হয়ে থাকে, কিন্তু তখনকার বাংলাদেশে এরকম রিয়েলিটি শোয়ের ধারণা খুব একটা ছিল না, এবং এই রিয়েলিটি শো শুরু হয়েছিল এটিএন বাংলার হাত ধরে। 14 মে 2005 নবীন বরণ ও শাপলা শালুক গোল্ড মেডেল রিয়েলিটি শো ধারাবাহিকতায় এটিএন বাংলা দেশব্যাপী শুরু করে সঙ্গীত এবং অভিনয় শিল্পীদের রিয়েলিটি শো এটিএন তারকাদের তারকা। এছাড়াও এবছর এটিএন বাংলা ছোট শিশুদের তৈরি তথ্যচিত্র দীপুর জন্য এলিজি নির্মাণ ও প্রচার করে এমি অ্যাওয়ার্ডের নমিনেশন লাভ করে। বাচ্চারা থামো থামো, চুপ করো। দীপুর মতো আরেকটা শিশু মারা গেছে পৃথিবীর থেকে, ওকে ওর টিচার মেরেছে।
2006 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ টালমাটার একটি বছর, আপনাদের মনে থাকার কথা, কারণ তার পরের বছরই 1/11 হয়েছিল এবং 1/11-এর যে পটভূমিতে 1/11 তৈরি হয়েছিল তা ছিল কিন্তু 2006 সালের রাজনৈতিক ঘটনাবলী, এবং তখন এটিএন বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল এই রাজনৈতিক অস্থিরতার খবরাখবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং একটু আগে বলে রাখা দরকার ছিল যে 2004 সালে যখন 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটে তখনও কিন্তু এটিএন বাংলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই খবর প্রচার করেছিল এবং এটিএন বাংলার বেশ কয়েকজন সংবাদকর্মী সেদিন গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকে এখনও তাদের শরীরে সেই গ্রেনেডের চিহ্ন বহন করে চলেছেন, স্প্লিন্টার বহন করে চলেছেন, এখনও তারা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে নানা রকম চিকিৎসা দেওয়ার পরেও তারা পুরোপুরি সুস্থ হননি। যাই হোক, যেই কথা বলছিলাম যে 4-এর সেই গ্রেনেড হামলার ঘটনা যেমন আমরা কভার করেছি ব্যাপকভাবে, এবং 2006 সালের রাজনৈতিক অস্থিরতার খবরও আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবং তারপরে যখন 2006-এর শেষে 2007-এর শুরুতে 1/11-এর সময় আসলো, রাজনৈতিক পরিবর্তন হলো, তত্ত্বাবধায়ক সরকার বা জরুরি অবস্থার সরকার দায়িত্ব নিল, সেই সময়গুলিতেও এটিএন বাংলা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন আমাদের সংবাদ, টক শো এগুলো বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। নীতি নির্ধারক থেকে শুরু করে সবাই অপেক্ষা করতেন এটিএন বাংলা কি বলছে, এটিএন বাংলা কি অনুষ্ঠান দেখাচ্ছে, কি টক শো বলছে, কি হচ্ছে না হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 2006 সালের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে তখন 2006 সালে ইউরোপ আমেরিকায় এর আগেই সম্প্রচার শুরু হয়েছে, আমি বলেছি। 2006 সালে অস্ট্রেলিয়াতেও এটিএন বাংলার সম্প্রচার শুরু হয়, অর্থাৎ বলতে গেলে তখন সারা পৃথিবীকেই এক ছাতার নিচে নিয়ে এসছে এটিএন বাংলা। 2006 সালে এশিয়া অঞ্চল থেকে আবারও শিশুদের তৈরি তথ্যচিত্র বাঁচার আশার নির্মাণ ও প্রচার করে আঞ্চলিক এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয় এটিএন বাংলা। এবছর ডক্টর মাহফুজুর রহমান চাইলেন এটিএন বাংলাকে সরাসরি সুদূর অস্ট্রেলিয়ায় পৌঁছে দিতে এবং সফল এটিএন বাংলা যুক্তরাজ্যের লন্ডন থেকে সমগ্র বিশ্বের সকল ভাষাভাষী মানুষের কাছে নিজেকে তুলে ধরতে ইউরোপের স্যাটেলাইট স্কাই 779 প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্প্রচার বর্ধিত করে, যা এই উপমহাদেশের টিভি জগতের জন্য এক মাইল ফলক। একটু আগে যেমনটি বলছিলাম 2007 সাল বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বছর, কারণ তখন জরুরি অবস্থার সরকার চলছে, জরুরি অবস্থা চলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের শুরুর দিকে অনেক ধরনের বিধিনিষেধ ছিল সংবাদ প্রচারের উপরে, সরাসরি সংবাদ প্রচারের উপরে, টক শোয়ের উপরে অনেক ধরনের বিধিনিষেধ ছিল। সেই বিধিনিষেধ সত্ত্বেও আমরা আমাদের সকল সীমাবদ্ধতার ভিতরেও কিন্তু আমাদের কমিটমেন্টের জায়গায়, আমাদের অঙ্গীকারের জায়গায় থেকে কখনো আমরা পিছপা হইনি। আমরা প্রতিদিন দেশের মানুষকে দেশের প্রকৃত খবর জানিয়েছি, আমরা টক শোয়ের মাধ্যমে আলোচনাগুলো উপস্থাপন করেছি এবং দেশের সকল সবশেষ রাজনৈতিক পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরেছি। এবং সে কারণে কখনো কখনো আমরা কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছি, কিন্তু তারপরেও আমাদের সবসময় যেই জিনিসটি আমাদের মাথায় রাখতে হয়েছে বা রেখেছি সেটি হচ্ছে যে আমাদের মূল দায়বদ্ধতা আমাদের দর্শকের কাছে, দেশের মানুষের কাছে। দেশের মানুষ যদি আমাদেরকে বিশ্বাস না করে, দেশের মানুষ যদি আমাদেরকে ভালো না বাসে, তাহলে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো দল কেউ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। সেজন্য আমরা আমাদের দর্শকদের কথা চিন্তা করে, আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা বজায় রেখেছি, নিরপেক্ষতা বজায় রেখেছি এবং সবচেয়ে বড় কথা যে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি এবং সমর্থ হয়েছি। এবং আরেকটা কথা বলা দরকার যে 2007 সালেও এটিএন বাংলার ডালিতে অনেকগুলো পুরস্কারের ফুল এসে জমা হয়েছে। ওই বছরই আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান মাদার তেরেসা পুরস্কার পেয়েছেন, অতীশ দীপঙ্কর পদক পেয়েছেন, তিনি মহাত্মা গান্ধী রিসার্চ কাউন্সিল পদক পেয়েছেন, চাইল্ড ওয়েলফেয়ার পদক পেয়েছেন এবং বেশ কয়েকটি পদক ডক্টর মাহফুজুর রহমান পেয়েছেন তথা এটিএন বাংলা পেয়েছে। এবং পাশাপাশি এটিএন বাংলার অনুষ্ঠানের ভিতর থেকেও দুটি অনুষ্ঠান তখন খুবই আলোচিত ছিল, একটি ছিল মিট দ্য প্রেস এবং আরেকটি ছিল লিড নিউজ। এই দুটি অনুষ্ঠানই কেবল টিভি দর্শক ফোরামের জরিপে বাংলাদেশের শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠানের সম্মাননা পেয়েছিল 2007 সালে। 1 আগস্ট 2007 চতুর্থবারের মতো এটিএন বাংলা এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেল ছোটদের জন্য নির্মিত তথ্যচিত্র নির্মাণ ও প্রচার করে।
এছাড়াও এবছর মাদার তেরেসা, অতীশ দীপঙ্কর, মহাত্মা গান্ধী রিসার্চ কাউন্সিল, চাইল্ড ওয়েলফেয়ার সহ বহু পদক লাভ করে ড মাহফুজুর রহমান ও তার হাতে গড়া এটিএন বাংলা। 2007 সাল, বাংলাদেশের আরেক ইতিহাস। বি লিগ বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লীগ সরাসরি সম্প্রচার শুরু হয় নিজস্ব প্রযুক্তি ও শক্তি দিয়ে এটিএন বাংলায়। 2008 সালেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ছিল এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তখনকার আরেক নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকেই তখন কারারুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল সংসদ ভবনের ওইদিকে বিশেষ একটি বাড়িকে কারাগার ঘোষণা করে, এবং রাজনৈতিক অস্থিরতা তখন তুঙ্গে। একদিকে দুই নেত্রীর আন্দোলনের জন্য রাজনৈতিক আন্দোলন, আরেকদিকে সুষ্ঠু নির্বাচনের দাবি, আরেকদিকে তো গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি। সেরকম একটি কঠিন সময়ের ভিতর দিয়ে এটিএন বাংলা পার করেছে 2008 সাল। এবং এই 2008 সালে এটিএন বাংলার নিজস্ব অর্জনের মধ্যে একটি বড় ঘটনা হচ্ছে যে সেই বছর আমরা সাদা মনের মানুষ নামে একটি অনুষ্ঠান করেছিলাম, রিয়েলিটি শো, এবং ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেটি আমরা করতে সমর্থ হয়েছিলাম। এবং সেটিও সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত সাড়া ফেলেছিল, আলোড়ন তুলেছিল যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সৎ মানুষ, সাহসী মানুষ, সাদা মনের মানুষ, পবিত্র মনের মানুষকে খুঁজে বের করার কাজটি কিন্তু করতে পেরেছিল এটিএন বাংলা। 2008 সাল, উপমহাদেশের দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী ও মান্না দে ঢাকায় আসেন এটিএন বাংলার আমন্ত্রণে। একই বছর এটিএন বাংলা নিজেকে ধন্য ও সমৃদ্ধ করে সাদা মনের মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত করে। এবছর অ্যামি নমিনেশন প্রাপ্ত হয় এটিএন বাংলা। এবছর এটিএন বাংলা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে ম্যাজিক 3 চাকার তারকা নামে রিকশাওয়ালার সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে। এছাড়াও অন্যতম বিউটি কন্টেস্ট স্টাইল আইকন আয়োজন করা হয় একই বছর। 2009 সাল বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ আগের বছর 2008-এর 29শে ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচনে বিপুল বিজয় নিয়ে সরকার গঠন করেন বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবং আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু সরকারের শুরুতেই যে ঘটনায় বাংলাদেশ সবচেয়ে বড় হোঁচট খায় সেটি হচ্ছে পিলখানায় বিডিআর ট্র্যাজেডি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি এত দুঃসহ দুঃখজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল যেটি মনে করলে আজও গা শিউরে ওঠে। এবং সেদিন আমরা চেষ্টা করেছি, এটিএন বাংলা চেষ্টা করেছে নিরপেক্ষভাবে সেদিন সেই পিলখানার বিদ্রোহের ভেতরের খবর সাধারণ মানুষের কাছে তুলে আনতে। এবং আজকেও আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন সেই বিডিআর বিদ্রোহের ঘটনায় যে সামরিক কর্মকর্তারা, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং একই সঙ্গে বলে রাখি যে এটিএন বাংলা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেদিন, সেই দায়িত্বশীলতার সবসময় অব্যাহত রাখার চেষ্টা করছে। এবং যেই কথা শুরুতে বলছিলাম যে 2009 সালে নতুন সরকার গঠিত হলো, নতুন স্বপ্ন দেখতে শুরু করলো বাংলাদেশ, এবং সেই স্বপ্নের সারথি হয়ে এটিএন বাংলাও মুক্তিযুদ্ধের চেতনায় আগে যেরকম এগিয়ে যাচ্ছিল, এখন সরকার পরিবর্তনের কারণে আরও বেশি সাহস নিয়ে এটিএন বাংলা তার পথ চলা শুরু করে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এটিএন বাংলা তখন অনেক গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছিল, এবং একটি খবর তো মানুষের তখন একদম মুখে মুখে বলতে গেলে যে মগবাজার রেল গেটে যে রেল ট্রেন ট্র্যাজেডি ঘটেছিল, যে একটি ট্রেন সিনেমাকেও হার মানায় এরকম, মানে সায়েন্স ফিকশনের মতো একটি ট্রেন লাইন থেকে এরকমভাবে উড়ে এসে বাসের উপর দিয়ে বাসকে নিয়ে চলে গেল, সেটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল। এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস নামে যে প্রামাণ্য চলচ্চিত্র, সেই প্রামাণ্যচিত্র 2009 সালে এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল, এবং সেটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কিভাবে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিভাবে ভারতের মিত্রবাহিনী আমাদেরকে সহায়তা করেছিল, সেখান থেকে শুরু করে একদম 16ই ডিসেম্বরের পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ, বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হওয়া পর্যন্ত অনেক দুর্লভ ঘটনার ছবি নিয়ে, ফুটেজ নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তৈরি করেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং সেটিও এটিএন বাংলার একটি বড় অর্জন এবং বড় প্রাপ্তি। 2009 সালের বিডিআর ট্র্যাজেডির রিপোর্টগুলো অত্যন্ত দক্ষতা ও গ্রহণযোগ্য করে দেশবাসীর কাছে তুলে ধরে এটিএন বাংলা। এবছর চট্টগ্রাম থেকে পৃথিবীর দ্বিতীয় অফিসিয়াল টি20 ক্রিকেট গ্র্যান্ড ওপেনিং সহ সেমিফাইনাল, ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করে।
2009 সালেও এটিএন বাংলা বঞ্চিত হয়নি শিশুদের তৈরি তথ্যচিত্র নির্মাণ ও প্রচার করে আঞ্চলিক অ্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে। শুধু তাই নয়, এটিএন বাংলা মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র জয় করে নিয়েছে বজলুর রহমান স্মৃতি পদক, মুক্তিযুদ্ধ বিশ্ব বিবেক, মুক্তিযুদ্ধ ও 14ই ডিসেম্বর, বধ্যভূমি 71 শিরোনামে অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে। এবছরই মাহফুজুর রহমান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে নিয়ে নির্মাণ করলেন তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 2009 সালে এটিএন বাংলায় দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে প্রচার হয়েছে একাধিক কনসার্ট। কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, আর একাধিক ট্যালেন্ট হান্ট, যার মধ্যে স্কুল ভিত্তিক টাটকা ন্যাশনাল ডান্স স্টার শাহ সিমেন্ট নির্মাণ তারকা। এবছরই এটিএন বাংলার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিশ্ববরেণ্য সঙ্গীত ও গজল শিল্পী পঙ্কজ উদাস। 2009 সালে 11তম এসএ গেমস অনুষ্ঠিত হয় ঢাকায়। এর ক্রিকেট খেলাগুলো ঢাকা ও রাজশাহী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। এছাড়াও খুলনা থেকে সাইক্লিং এবং সিলেট থেকে উশু প্রতিদিন প্রচার করে থাকে নিয়মিতভাবে। পূর্বের ধারাবাহিকতায় চট্টগ্রামের পিসিএল টি20 এটিএন বাংলা নিজস্ব কারিগরি সহায়তায় সুদূর শারজাহ থেকে 15টি ম্যাচ সরাসরি সম্প্রচার করে এই বছর। একই বছর বাংলাদেশের প্রথম প্রফেশনাল টি20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। এর 15টি ম্যাচ মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। 2010 সালেও এটিএন বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছর খেলাধুলার দিকে বিশেষ মনোযোগ দেয় এটিএন বাংলা। এটিএন বাংলা 40 ওভারের প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার, ত্রিদেশীয় ক্রিকেট লিগ সম্প্রচার এবং লং ভার্সন ক্রিকেট সম্প্রচারের অভিজ্ঞতা অর্জিত হয় 2010 সালে। এটিএন বাংলা সাহস করে বলতেই পারে আমাদের ঝুলিতে প্রায় শতকের ঘরে সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচারের অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে এবং এটি শুরু হয়েছিল 2010 সাল থেকে। 2010 সালে 40 ওভারের প্রমিলা লিগ, ত্রিদেশীয় ক্রিকেট লিগ এবং লঙ্গার ভার্সন ক্রিকেট সম্প্রচারের অভিজ্ঞতাও অর্জন করে এটিএন বাংলা। চিত্র নির্মাণ ও প্রচার করে আবারও অ্যামির জন্য নমিনেশন লাভ করে এটিএন বাংলা। 2011 সাউথ এশিয়ান উইমেন্স ফুটবল কক্সবাজার থেকে সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। একই বছর উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্রিকেটও সম্প্রচার করা হয় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। এবছর এটিএন বাংলা ফ্রান্স থেকে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে। ইউনিসেফ কর্তৃক 2011 সালের ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করে এটিএন বাংলা। একই সাথে এটিএন বাংলা লাভ করে আরেক দুর্লভ সম্মান, ইউনিসেফের গ্লোবাল অ্যাওয়ার্ড। 2012 সালে এটিএন বাংলা আরেকটি সম্মানে ভূষিত হয়। ইউকে থেকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার, ছোটদের তৈরি অনুষ্ঠানের জন্য মিনা অ্যাওয়ার্ড, ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড, এরকম বেশ কয়েকটি পুরস্কার পায় এটিএন বাংলা। 2012 সালে এটিএন বাংলার সবচেয়ে আলোচনার বিষয় ছিল দেশব্যাপী 5000 শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টে যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আয়োজন করা। এছাড়া অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের অ্যাসিড সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক বছরের সেরা টেলিভিশন অনুষ্ঠান শাখায় বিশেষ পুরস্কার অর্জন করে এটিএন বাংলা। এবছর ইউএনসি এর সম্মাননা দেওয়া হয় দারিদ্র্য বিমোচনের উপর নির্মাণ করা তথ্যচিত্রের জন্য এটিএন বাংলাকে। 2012 সালে এটিএন বাংলা ইউকে থেকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার, ছোটদের তৈরি অনুষ্ঠানের জন্য মিনা অ্যাওয়ার্ড, ব্র্যাক কর্তৃক মিনার সম্মাননা পদক ইত্যাদি লাভ করে। এই বছর এটিএন বাংলার সবচেয়ে আলোচনায় ছিল দেশব্যাপী প্রায় 5000 শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে স্কুল ফুটবল টুর্নামেন্ট যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আয়োজন করে। এছাড়াও 2012 সালে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন এএসএফ আয়োজিত অ্যাসিড সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক পুরস্কার টেলিভিশন অনুষ্ঠান শাখায় অর্জন করে এটিএন বাংলা। এবছর ইউএনসি এর সম্মাননা দেওয়া হয়
দারিদ্র্য মোচনের উপর নির্মাণ করা তথ্যচিত্রের জন্য এটিএন বাংলাকে। 2013 সালে এটিএন বাংলা যে সেরা তার প্রমাণ পাওয়া যায় আবারও তাদের কার্যক্রমে। 2013 সালে এটিএন বাংলা 8ম জাতীয় বাংলাদেশ গেমসের অনেকগুলো ইভেন্ট শিশু অধিকার নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য ইউনিসেফ কর্তৃক একাধিক মিনা অ্যাওয়ার্ড। 2014 সালে আগের ধারাবাহিকতা বজায় রেখে এটিএন বাংলা সমর যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করে। সাভার, বগুড়া, কুমিল্লা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিজিবি, এসএসএফ সহ বিভিন্ন বাহিনীর সাথে নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আইভরি কোস্টে গিয়েছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটিএন বাংলার সাভার, বগুড়া, কুমিল্লা, ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিজিবি, এসএসএফ এর সাথে সাংস্কৃতিক আয়োজন সহ বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ করা শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আইভরি কোস্ট গমন ছিল উল্লেখ করার মতো। 2014 সালের ধারাবাহিকতায় এটিএন বাংলা বাংলার সূর্য সন্তান ও সার্বভৌমত্ব রক্ষাকারী সংগঠন সহ সেনাবাহিনীর সদস্যদের জন্য সারা দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট, রেজিমেন্ট, ব্যাটালিয়নে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 2015 সালে সুদূর চীন থেকে আগত সাংস্কৃতিক দলের মনোমুগ্ধকর আকর্ষণীয় পরিবেশনা সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা সশস্ত্র বাহিনীর সাথে যৌথভাবে। সালে পূর্বের ধারাবাহিকতায় দেশব্যাপী সেনা, বিমান, এসএসএফ সহ বিভিন্ন সুশৃঙ্খল বাহিনীর জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ। এছাড়া দেশের ক্রীড়া সংস্থাগুলোর সাহচর্যে ক্লাব কাপ হকি ও আন্তর্জাতিক কাপ হকি লীগ, ভলিবল লীগ, কাবাডি লীগ ও বিশ্বখ্যাত গলফ টুর্নামেন্ট সমূহের আয়োজন তো ছিল সারা বছর। 2017 সালেও একই ধারাবাহিকতা ছিল দেশব্যাপী। সবশেষ যুক্ত হয় চীন বাংলাদেশ মৈত্রীর বন্ধন হিসেবে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এটিএন বাংলায় তার সবশেষ সংযোজন ঘটিয়েছে এবছরের রমজান মাসে ইসলামী বিষয়ে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করে। 2017 সালেও ডিফেন্সের জন্য আয়োজিত অনুষ্ঠানমালার ধারাবাহিকতা বজায় ছিল দেশব্যাপী। Turn up the bass. 2018 সালে এটিএন এটিএন বাংলার কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশের হকি খেলার পৃষ্ঠপোষক হিসেবে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। 2019 সালে এটিএন বাংলার কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান
বাংলাদেশের হকি খেলার পৃষ্ঠপোষক হিসেবে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো আয়োজনে সম্পৃক্ত হন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশে। 2020 বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে দেশবাসীকে বাঁচাতে এটিএন বাংলা ছিল অগ্রগণ্য। আপনার এবং আমার একটু সচেতনতা এবং কিছু নিয়ম মেনে চলাই এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। জনগণকে সচেতন করতে বিশেষ প্রচারণা ও আর্থিক সহযোগিতা প্রদান এবং এই মহা দুর্যোগে খাদ্যহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে হাত খুলে। 2021 মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশ তার 50 বছর উদযাপন করে এবং এটিএন বাংলা প্রস্তুতি নিতে থাকে 25 বছর উদযাপনের। 2021 মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সশস্ত্র বাহিনীর সাথে ব্যাপক আকারে নিজেদের সম্পৃক্ত করে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়া। এছাড়াও এই সালে একাধিক মিনা অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার উঠেছে এটিএন বাংলার ঘরে। পূর্বের ধারাবাহিকতায় মহামারী কোভিড-19 কালে এটিএন বাংলা তার সামাজিক ধর্মীয় দায়িত্ব পালন করেছে সুচারুভাবে। এবছর মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন সহ বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় এটিএন বাংলা। এছাড়া দেশের সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারদের সঙ্গে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে এখনও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এটিএন বাংলা। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সেনাবাহিনীর স্বাধীনতা দিবস কুচকাওয়াজ, বিএমএ চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ম্যারাথন দৌড় উল্লেখযোগ্য। যে কথা শুরুতে বলেছি, এটিএন বাংলার স্বপ্ন সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্ন। মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সারথি এটিএন বাংলা। এটিএন বাংলা চায় বাংলাদেশ আরও অনেক সমৃদ্ধ হোক, বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকুক। তাহলেই ভালো থাকবে এটিএন বাংলা, ভালো থাকবো আমরা সবাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের কথা বলতেন, সেই সকল স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। এটিএন বাংলা বিশ্বাস করে বাংলাদেশ ভালো থাকলে ভালো থাকবে এটিএন বাংলা, ভালো থাকবো আপনি, ভালো থাকবো আমি, ভালো থাকবো আমরা সবাই। সেই স্বপ্ন নিয়ে আজকের মতো আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে, রজত জয়ন্তীর ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। সকলের জন্য অনেক শুভকামনা। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ স্লোগানকে বুকে ধারণ করে তার আগামীর পথ চলায় নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে, এটাই রজত জয়ন্তীর এই দিনের অঙ্গীকার। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ।